গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান্নাত। অন্তিম পর্ব। পাপিয়ার মন একটুও ভালো নেই। কুহুর বিয়ে নিয়ে তার অনেক পরিকল্পনা ছিল, সেসব পূরণ হচ্ছে, কিন্তু বোন আজ চলে যাবে এটা ভাবতেই মন খারাপ হয়ে আসছে। বাড়িতে এত কোলাহল, এত আনন্দ, তার মাঝেও একটা চাপা দীর্ঘশ্বাস পরিবারের সবার মাঝেই বিরাজমান। পাপিয়া পায়ে বাম মালিশ করতে করতে সেসবই ভাবছে। গতকাল নাচানাচি করে পা একদম গেছে। সকালে মাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে। বাচ্চাদের হাউকাওয়ে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। এ বাড়িতে এখন শুধু জাওয়াদের রুমটাই কোলাহলমুক্ত। ওর আশেপাশে ঘেঁষার সাহসও কেউ দেখায় না, বলতে গেলে ওকে এড়িয়েই চলে ছোট বড় সবাই। গুরুগম্ভীর চেহারার জন্য হোক বা ওর একদমই কথাবার্তা না বলে এড়িয়ে যাওয়ার জন্যই হোক, ওকে বিরক্ত করার কথাও কারো মাথায় আসে না। এতে অবশ্য জাওয়াদের সুবিধাই হয়েছে, এসব অহেতুক শোরগোল ওর কখনোই পছন্দ না। অন্য কেউ রুমে ঢুকে ব্যক্তিগত জিনিসপত্র নাড়াচাড়া করবে, বিছানা দখল করে বসে থাকবে, এসব কল্পনা করতেও তার বিরক্ত লাগে। আরোয়া ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে রুমে প্রবেশ করে বলল, আম্মু বলল আপনি নাকি মানুষ দেখলে ডাইনিংয়ে যান না, তাই আমাকে দিয়ে খাবার পাঠালো। সবাই খেয়েছে, খাচ্ছে, আপনি খেয়ে নিন। চলে যাচ্ছ নাকি? কিছু বলবেন? বসো আমার সামনে। আমি যতক্ষণ খাবো চুপচাপ বসে থাকবে। আরোয়া গ্লাসে পানি ঢেলে বলল, একা খেতে ভালো লাগে না। নিচে আসুন, সবাই আছে তো। কত গল্প আর হাসাহাসি করছে। জাওয়াদ পরোটায় গোশত নিয়ে আরোয়ার মুখে তুলে বলল, তোমার সঙ্গ চাইছি, অন্যদের না। আর ওদের আড্ডা মানেই অন্যদের নিয়ে গসিপ করা, কার কি হয়েছে, কে কি করেছে, এসব নিয়ে দুনিয়ার বকবক। আমার এসব ভালো লাগে না। আচ্ছা, আলমিরাতে একটা বক্স আছে, নিয়ে আসো তো। আরোয়া উঠে বক্স আনল। জাওয়াদ খেতে খেতে বলল, কুহুর জন্য নিয়েছি, দেখো তো ওর পছন্দ হবে কিনা। আরোয়া বক্স খুলে দেখল খুব সুন্দর সোনার গহনা। ডিজাইনটা অনেক সুন্দর আর ইউনিক। অনেক সুন্দর হয়েছে, আপু নিশ্চয়ই পছন্দ করবে। আমি সেইম ডিজাইনের 3টা গড়িয়েছি। 3 বোনের জন্য 3টা, তাই তো? হুম। কুহু, পাপিয়া আর ছোট্ট রাইসার জন্য। দারুণ কাজ করেছেন। ব্যাপারটা খুব সুন্দর। ওদের পছন্দ হলেই হলো। নিশ্চয়ই হবে। ভাই আদর করে দিচ্ছে, পছন্দ হবে না কেন? আপনার জন্য চা আনবো নাকি কফি খাবেন? আপাতত কোনোটাই লাগবে না। আমি এখন বের হব। কোথায় যাবেন? আপনার না ছুটি? দাদাসাহেব বলেছেন উনার সঙ্গে যেতে, কুহুর বিয়ে উপলক্ষে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। কই, এই বিষয়ে কিছু শুনলাম না তো। কোথায় খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে? বাসায় সবাই জানে না। দাদাসাহেব ব্যক্তিগতভাবে সেটা করছেন। আরোয়া মুচকি হেসে বলল, আপনি আর দাদাসাহেব একদম একই রকম। আপনাদের ভেতরটা বাইরে থেকে বোঝা যায় না। সবার বুঝতে হবে না, আমাদের জীবনসঙ্গীরা আমাদের বুঝলেই চলবে। কোহিনূর ব্যস্তগলায় বললেন, সব জিনিসপত্র নিয়েছিস তো? শোন, একদম লেট করবি না। 8টায় বরযাত্রী আসবে, তোরা 7টার মধ্যে ওখানে উপস্থিত হবি। ওহ, আরেকটা কথা, কুহুর লাগেজগুলো লক করেছিস তো? পাপিয়া বলল, বড় আম্মু এত টেনশন করো না, আমরা আছি তো। কোহিনূর ওর চিবুক ছুঁয়ে আঙুলের ডগায় চুমু খেয়ে বলল, তোরা আছিস বলে অনেকটা চিন্তামুক্ত আছি রে মা। আর শোনো আমার ছেলের বউয়েরা, তোমরাও ভালোমতো সেজে নিবে কিন্তু। লোকে যেন বুঝতে না পারে কোনটা কনে কোনটা কনের ভাবি। তিনি চলে যেতেই কোকেয়া ছুটে আসলেন, কুহুকে বললেন, কুহু ভাত কয়টা খেয়ে নিবি মা? না মেঝো আম্মু, এখন কিছু খাবো না। আমার পেট ভরা আছে। দেখিস কিন্তু অনেকক্ষণ ওখানে বসে থাকতে হবে। সমস্যা নেই, সত্যি বলছি। আচ্ছা। ও সাবা, তোমাকে নাহিয়ান খুঁজছিল, বের হবার আগে গিয়ে একবার দেখা করে আয় তো। ফাইজা বলল, আমাদের নাহিয়ান ভাইয়া একটুও বদলায়নি। বিয়ের এত বছর হয়ে গেল, এখনো সেই আগের মতোই বউকে চোখে হারায়। মাশাআল্লাহ বল। ওদের সম্পর্ক এমনি অটুট থাকুক, সেই দোয়া করিস। ইস, আমার নজর লাগে না।
তুমি যেভাবে বলছো যেন আমি নজর দিতে বসে আছি। নজর কি বলে কয় লাগে? সুন্দর কিছু দেখলে আল্লাহর প্রশংসা করতে হয় অথবা বলতে হয় আল্লাহুমা বারিকলাহু। এতে শয়তানের বদনজর আর লাগে না। ফাইজা বলল, আচ্ছা আচ্ছা বুঝেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার ভাই ভাবির সম্পর্কে কারো নজর না লাগুক। হ্যাপি তো? কুহু হেসে বলল, হুম অনেক হ্যাপি। সাবা নাহিয়ানের কাছে গিয়ে বলল, জনাবের কি আজ্ঞা শুনি। হঠাৎ জরুরি তলব। নাহিয়ান ওর কোমর জড়িয়ে কাছে টেনে বলল, ভিটামিন বউ এর অভাবে দৃষ্টিশক্তি ফুরবল হয়ে গেছে গো। কিছুই চোখে দেখতে পাচ্ছি না। তুমিও না। কি সব যে বলো। সত্যি কথার ভাত নেই বুঝলে। আমি সত্যি কথা বলি তো তাই আমাকে কেউ দাম দেয় না। তা দাম দিতে কি লাগবে সোনার মোহর নাকি করি? অবুঝ বালিকা। সোনাদানায় কি আর দাম মেটে? তবে কি চাই? হাজার দুয়েক চুমুতে আপাতত কিছুটা মিটবে। সাবা ভেংচি কেটে বলল, এহহ আমার বয় গেছে। দেখি এখন ছাড়ো, পার্লারে যাওয়ার জন্য সবাই বসে আছে। এমনিতেই সবাই হাসাহাসি করছিল, কি একটা অবস্থা। আমার বউকে আমি ডেকেছি, এতে হাসাহাসির কি আছে? তাছাড়া আমি তো অকারণে ডাকিনি। আমার কারণটা আসলেই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এখন দেখেছ তো, চোখের দুটি ফিরেছে নিশ্চয়ই, এবার যাই। হুম যাও। রুমাইসা কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়ে স্টেজের দিকে তাকিয়ে আছে, বধূবেশে কুহুকে অনেক বেশিই ভালো লাগছে। আরোয়া যদিও এতক্ষণ ওর সাথে বসেছিল, কিন্তু বিয়ে পোড়ানোর কার্যক্রম শুরু হতেই ও স্টেজের দিকে চলে গেছে। রুমাইসা বসে বসে ওদের কার্যকলাপ দেখছে। এমন সময় সাম্য গলা খাকারি দিয়ে বলল, কেমন আছেন মিস রুমাইসা? ভালো। আপনি? জি ভালো। ডিনার করেছেন? না। আরোয়ার সঙ্গে খাবো। আচ্ছা। কিছু বলবেন? সাম্য কপালের ঘাম মুছে বলল, এখানে এসি বোধহয় কভার হচ্ছে না। এসির পাওয়ার ঠিকই আছে, আপনি নার্ভাস হয়ে যাওয়ায় এমন মনে হচ্ছে। কোল্ড ড্রিঙ্ক খাবেন? ধন্যবাদ আমি ঠিক আছি। দাঁড়িয়ে কেন বসুন না। সাম্য চেয়ারে বসে বলল, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। তাই? থ্যাঙ্কস। সাম্য কিছুক্ষণ চুপ থেকে বলল, রুমাইসা আপনার লাভ ম্যারেজ পছন্দ নাকি অ্যারেঞ্জ? লারেঞ্জ। লারেঞ্জ। হুম আধা লাভ আধা অ্যারেঞ্জ। মাই গুডনেস। আপনি তো নতুন শব্দ ক্রিয়েট করে ফেললেন। এটা এখন ট্রেন্ড। দুটো শব্দকে মিক্সড করে একটা বানানো। বাই দা ওয়ে আপনার প্ল্যান কি, আমাকে প্রপোজ করবেন নাকি বাসায় আসবেন? ওর কথা শুনে সাম্যর হিচকি উঠে গেল। রুমাইসা ওয়েটার থেকে পানি নিয়ে ওর দিকে এগিয়ে বলল, এত অল্পতেই ভীমরি খেলে চলে? আমি তো এখনো আসল কথাই বলিনি। সাম্য কোনোমতে পানি খেয়ে বলল, আসল কথা বলতে? রুমাইসা নিজের চুল ঠিক করে বলল, ওই টেবিলে আমার বাবা মা আপনার পরিবারের সঙ্গে বসে আছেন। তাকিয়ে দেখুন তাদের দৃষ্টি এখানে। আপনি যদি এখন আমাকে কনভিন্স করতে পারেন তবে অফিসিয়ালি একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সাম্য তাকিয়ে দেখল ওর মা বোন হাসি হাসি মুখ করে ওর দিকে চেয়ে আছে, ও এতক্ষণ এটা খেয়ালি করেনি। কাজী সাহেব যখন পরিচয় বর্ণনা করে কবুল বলার কথা বললেন, তখন জাওয়াদ আরওয়ার পাশে দাঁড়িয়ে ধীর গলায় বলল, আমাদের বিয়ের কথা ভাবছ বুঝি? কিভাবে বুঝলেন? আমিও সেটা ভাবছি তাই বললাম। আপনি নিশ্চয়ই কাদো কাদো গলায় কবুল বলেছিলেন তাই না? অবুঝ ছেলেরাই হেসে হেসে কবুল বলে। কারাগারে ঢোকার খবর জানলে কখনোই হাসত না। আরওয়া নাক ফুলিয়ে বলল, আপনি কারাবাসে আছেন বললেন। আমি আপনাকে কোনো পেইন দিয়েছি? আমার নামে এত বড় অপবাদ। তোমার কথা বলিনি তো। তুমি তো গুড গার্ল। ঢং। জাওয়াদ অন্যদিকে ফিরে হেসে বলল, অ্যাংরি বার্ড একটা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুমুসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আঙ্কেল আসেননি? হ্যাঁ এসেছে। আচ্ছা আপনারা বসুন, আমি আম্মুকে ডেকে আনছি।
পাপিয়া রিজভির মাবনকে বসিয়ে নিজের মাকে খুঁজতে গেল। যাওয়ার পূর্বে ওয়েটারকে বলে গেল উনাদের খেয়াল রাখতে। বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষের পথে, একটু পরেই কনে বিদায় দেওয়া হবে। এই মুহূর্ত প্রতিটা মেয়ের জীবনে যতটা কষ্টের তার চেয়ে অধিক কষ্টের তার বাবা মায়ের জন্য। কুহু ভেবেছিল তার বিয়ের দিন তার মায়ের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। তিনি ওর বিয়ে নিয়ে গত কয়েক বছর যে পরিমাণ টেনশন করেছেন, আজ সেটা থেকে মুক্ত হয়ে নিশ্চয়ই খুশিতে গদগদ হয়ে মেয়েকে বিদায় করে বলবেন, উফ, আপদ বিদায় হলো। কিন্তু না, কোহিনূর মেয়েকে জড়িয়ে যে মরা কান্না জুড়েছিলেন তাতে উপস্থিত সবারই চোখে পানি আসতে বাধ্য হয়েছিল। মায়েরা যতই মেয়ের বিয়ে নিয়ে কথা শোনাক না কেন, বিয়ের দিন ঠিক হলে তাদেরই বেশি পুরে। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কুহু চলেছে জীবনের নতুন এক অধ্যায় পাশে তার বহুকাঙ্ক্ষিত শখের পুরুষ। ইশরাক নীরবতা ভেঙে বলল, কুহু, মন খারাপ করো না। তোমার যখন ইচ্ছে হবে ওখানে যেতে পারবে। আমি মানা করব না। আর কেঁদো না প্লিজ। কুহু চোখের কোণে টিস্যু চেপে বসে রইল। এত কান্না কোত্থেকে আসছে কে জানে। আরোয়া ক্লাসে বসে স্যারের লেকচার নোট করছে। রুমাইসা মনোযোগী ছাত্রীর মতো স্যারের দিকে তাকিয়ে থাকলেও ওর মন এখন এখানে নেই। পেটের ভেতর কথাগুলো ঘুটঘুট করছে, আরোয়াকে না বলা অবধি সে শান্তি পাবে না। আরোয়া আবার ক্লাসে কথা বলে পছন্দ করে না। সে তো পারলে স্যারের সব কথা এ টু জেড খাতায় তুলে নিবে। রুমাইসা মনে মনে প্রার্থনা করছে ক্লাসটা দ্রুত শেষ হোক। ক্লাস থেকে বেরিয়ে আরোয়া বলল, চেহারা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? কি হয়েছে? বিয়েতে কি পরব বুঝতেছি না। একবার মনে হচ্ছে কাতান পরি, আবার মনে হচ্ছে জামদানি পরি, আবার লেহেঙ্গা পরতেও মন চাইতেছে। আমি অনেক কনফিউজড। এটা নিয়ে টেনশনের কি আছে? হলুদে জামদানি পরিস, বিয়েতে কাতান, রিসিপশনে লেহেঙ্গা। হয়ে গেল তো। ধুরর, তুই বুঝতেছস না। বিয়েতে জামদানি পরা এখন ট্রেন্ড। তাসনিয়া ফারিনকে দেখোস নাই কি সুন্দর লাগছিল। কুহু আপুকে কাতান শাড়িতে জোস লাগছে, দেখে এইটা পরতে মন চাইছে। পরে ইনস্টাতে লেহেঙ্গা দেখে। আরোয়া বিরক্ত গলায় বলল, এখন একদিনে সব ট্রেন্ড ফলো করলে কেমনে হবে? সেটাই তো। সাম্য ভাইয়াকে বলেছিস? না। এক কাজ কর, এসব ট্রেন্ড বাদ দে, সাম্য ভাইয়ার কোনটা পছন্দ সেটা জিজ্ঞেস কর, সে অনুযায়ী সিলেক্ট কর। যত বেশি ঘাটবি তত কনফিউজড হয়ে যাবি। এর চেয়ে যার জন্য সাজছিস তার পছন্দকে গুরুত্ব দেয়া শ্রেয়। সেটাই করতে হবে মনে হচ্ছে। তুই লাকি রে, তোকে এসব প্যারায় পড়তে হয় নাই। এমনভাবে বলছিস যেন কয়েক যুগ আগে আমার বিয়ে হয়েছে। তখন এসব ছিল না। সেটা বলি নাই। তবে তুই আমার মতো কনফিউজড তো ছিলি না। এটা ঠিক। এখন পরীক্ষায় ফোকাস কর, পরিক্রিসার পর না বিয়ের ডেট ফিক্সড হলো। এটাই বিরক্তিকর। পরীক্ষাটা মাঝখানে না টপকালে হতো না? বিয়ের পর পরীক্ষা হলে কি হতো? আমারে বলস আমি জামাই পাগল, এদিকে তুই তো বিয়ের আগেই সেটা হয়ে গেলি। রুমাইসা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, লোকটাকে দেখলে একটু মাই লাগে। কেমন বলদা বলদা লুক নিয়ে তাকাই থাকে। সেজন্য একটু মায়া দেখাই আর কি, এমনিতে কিছু না। হইছে, আর বুঝো দিতে হবে না। আমরা খাই সুজি, কিছু কিছু বুঝি। কোকেয়া বেশ কিছু কাপড় কিনে এনেছেন কাঁথা সেলাইয়ের জন্য। একটু পরেই সাহেরা নামে একজন আসতেই তিনি বললেন, এখানে আস্তরসহ কাপড় দিচ্ছি, 5060টা কাঁথা বানাবে। নকশি করে বানাবে 20টা, বাকিগুলো এমনি সেলাই করলেই হবে। আন্টি আমনেগোর বাড়ির কারো বাচ্চা হইব নাকি? হঠাৎ এত খেতা সিলাইতে দিতাছেন? সময় থাকতে থাকতে বানিয়ে নিচ্ছি, কার কখন সুখবর আসে বলা তো যাচ্ছে না। ওহ আচ্ছা, বুদ্ধি ভালাই। শোন, তোর বোনের হাতের কাজ সুন্দর। ওরে বলিস নকশিগুলো যেন ও করে। যারেই দেই না কেন সব কয়টাই আদরের। তাই কাঁথাগুলো সুন্দর হতেই হবে। পাপিয়া মায়ের কাণ্ড দেখে বলল, ওরে বাবা, এ তো এলাহি কাণ্ড। তুমি কি সবার বাচ্চার জন্য কাঁথা সেলাই করতে বসছ? এত চিল্লাইস না। সবাই শুনলে আরেক কাহিনী শুরু হবে।
পাপিয়া মায়ের কাছে বসে বলল, সত্যি করে বলো তো আরওয়া ভাবির সুখবর পাইছ? আরে না, এমনিই বানাই রাখতেছি। ওহ, সাহেরা আপা আমার জন্য একটা বড় নকশি কাঁথা বানাবেন। আমনে কাপড় দা খালি দেন, বাকি সব আমার কাম। এমন সুন্দর ডিজাইন কইরা দিমু সবাই হা কইরা চায়া থাকব। পাহাড়ের ঢল বেয়ে নেমে আসা বিশাল ঝর্ণার নিচে জাওয়াদ আর আরওয়া দাঁড়িয়ে আছে। পানি আর বাতাসের শব্দ মিলেমিশে অন্যরকম এক পরিবেশ। চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দ, গাছগাছালির সোতা গন্ধ। আরওয়া উল্লাসিত গলায় বলল, আমার অনেক ইচ্ছে ছিল এমন ঝর্ণা সরাসরি দেখার। কি সুন্দর এটি! জাওয়াদ মুচকি হেসে বলল, তোমার পছন্দ হলেই সার্থক। আরওয়া এক কিনারায় বসে পানি নিয়ে খেলতে লাগল। জাওয়াদ ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। আরওয়ার উচ্ছ্বাসিত বাচ্চামো দেখতে আজকাল ওর ভালোই লাগে। মেয়েটা কখন যে ওর মনের অনেকটা অংশ দখল করে নিয়েছে কে জানে। জাওয়াদ শুরুতে ভেবেছিল এই বিয়েটা 1 মাসও টিকবে না, ও আরওয়াকে ডিভোর্স দিয়ে দিবে। তখন আরওয়াকে ওর ইম্যাচিওর, ইরিটেটিং ক্যারেক্টার মনে তো। ওর অগোছালো স্বভাব, জিনিসপত্র এলোমেলো করার প্রবণতা, ঘুমের মধ্যে অস্থির অঙ্গিভঙ্গি সবই বিরক্তিকর লাগত। অথচ সময়ের সাথে সাথে সব অভ্যেস হয়ে গেছে। আরওয়াও অনেকটা সংসারী হয়েছে, গুছিয়ে চলা শিখছে। গতিটা ধীর হলেও চেষ্টা করে যাচ্ছে, এতেই জাওয়াদ খুশি। ঘুমের মাঝে ছটফট ভাবটা সম্পূর্ণ না কমলেও জাওয়াদের বুকে স্থির হয়ে থাকাটা ওকে স্বস্তি দেয়। আজকাল জাওয়াদের বরং কষ্ট হয় ওর সান্নিধ্য না পেলে। ও নাক ফুলিয়ে রেগে ঝগড়া না করলে মনে হয় দিনটা পূর্ণই হল না। আরওয়া ওর দিকে পানির ঝাপটা দিতে ধ্যান ভাঙ্গে তার। আরওয়া ভ্রু উঁচিয়ে বলল, কোথায় হারালেন? জাওয়াদ মুখ মুছে বলে, এটা কি হলো? এভাবে কেউ পানি মারে? তো কিভাবে মারে? দাঁড়াও দেখাচ্ছি। জাওয়াদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আরওয়া পেছাতে থাকে। হেসে বলে, আমার ডেমো চাই না। আমি বুঝে গেছি। এখন বললে তো হবে না। আমি ডেমো তো দিবই। এমন পেছাচ্ছ কেন? আপনি নিশ্চয়ই ডেঞ্জারাস কিছু করবেন, আপনাকে আমি ভালো মতো চিনি। আরওয়া পিছিও না, স্থির হয়ে দাঁড়াও। আরওয়া মাথা নেড়ে না বলতে বলতে পেছালো। এলোমেলো পাথরের কিনারায় ব্যালেন্স করতে ওর কষ্ট হলেও স্থির হল না। জাওয়াদ ওকে আঁকড়ে ধরার জন্য এগোতে চাইলেও ও থামল না। এক পর্যায়ে জাওয়াদ দাঁড়িয়ে বলল, আরওয়া থামো, আর পিছিও না। আরওয়া খিলখিল করে হেসে বলল, আমি থেমে যাই আর আপনি ঝট করে ধরে ফেলুন। হবে না সেটা। আমি আর বোকা নেই। জাওয়াদ ভয়ার্ত দৃষ্টিতে আরওয়ার দিকে তাকিয়ে রইল। আরওয়া পেছাতে পেছাতে অনেকটা দূর চলে গেছে। হঠাৎ পা পিছলে আরওয়া ঝিলে পড়ে গেল। পানিতে হাবুডুবু খেয়ে জাওয়াদকে ডাকতে লাগল। জাওয়াদ ওর কাছে যাওয়ার চেষ্টা করলেও পা কিছুতেই এগোচ্ছে না। বরং মনে হচ্ছে ওর এক একটা পায়ের ওজন কয়েক মণ হয়ে গেছে, সে কিছুতেই পা নাড়িয়ে এগোতে পারছে না। আরওয়া ওকে প্রাণেপণে চিৎকার করে ডেকেই যাচ্ছে আর বলছে, আমি সাঁতার পারি না, আমাকে বাঁচান। জাওয়াদ, আমাকে বাঁচান প্লিজ। হঠাৎ আরওয়া পেছনে তাকিয়ে দেখে বিশাল আকৃতির কুমির তার দিকে এগিয়ে আসছে। ভয়ে ওর আত্মা উড়ে যায় যেন। ও পানিতে ধাপাধাপি করে কিনারায় পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু পানির স্রোতের সঙ্গে পেরে উঠে না। জাওয়াদ ওর কাছে এগিয়ে আসতে আসতে পুরো পানি রক্তে লাল হয়ে ওঠে। জাওয়াদ ঘুম থেকে উঠে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। চোখের কিনারা এখনো অশ্রুসিক্ত, ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। কাপা হাতে ল্যাম্প অন করে আরওয়াকে দেখে ওর মন শান্ত হলেও দুঃস্বপ্নের প্রভাব দূর হয় না। ও গ্লাস থেকে পানি পান করে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। মানসপটে বারবার ভেসে উঠে সেই ভয়ানক দৃশ্য। জাওয়াদ আরওয়াকে তুলে বুকের মাঝে নেয়। গালে কপালে চুমু খেয়ে বলে, আলহামদুলিল্লাহ, তুমি ঠিক আছো, তোমার কিচ্ছু হয়নি। এইটা দুঃস্বপ্ন ছিল। আরওয়া মুখে পানির অস্তিত্ব টের পেয়ে জেগে উঠে ওর চোখ মুছে দিয়ে ঘুম ঘুম গলায় বলে, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? খারাপ স্বপ্ন দেখেছেন? জাওয়াদ ওর হাতের মুঠোয় চুমু দিয়ে বলে, আরওয়া, তুমি কখনো আমার কথা অমান্য করবে না।
আমি না বললে ওই পথে আর এগোবে না প্লিজ। তুমি সাবধানে থাকবে, বুঝছো? তোমার লাইফে আমার চেয়ে বেস্ট অনেক ছেলে আসলেও আমার লাইফে তোমার মতো কেউ আসবে না। আমার কাছে তুমি মূল্যবান, এটা মাথায় রেখো। আরোয়া ওকে সান্ত্বনা দিয়ে বলল, খারাপ স্বপ্ন সত্যি হয় না, ওইগুলো আমাদের ভাবনার রিফ্লেক্ট। এত পাত্তা দেওয়ার কিছু নেই। যা দেখেছেন ভালো দেখেছেন। শান্ত হয়ে ঘুমিয়ে পড়ুন তো। আমি আছি আপনার পাশে। জাওয়াদ শান্ত হল না, বরং সেই রাতে তার গা কাঁপিয়ে জ্বর এলো। পাপিয়া জাহিদের সঙ্গে গল্প করতে করতে বাসায় ফিরছিল। হঠাৎ তাদের গেইটে তাকিয়ে দেখে বেশ কয়েকটা গাড়ি এসেছে। জাহিদ বলল, বাসায় কোনো মেহমান এলো নাকি? কুহু আপুদের তো আজ আসার কথা না। তাহলে কে এলো? চলো ভেতরে গিয়ে দেখি। পাপিয়া বাড়ির ভেতরে ঢুকে ভূত দেখার মতো চমকে যায়। তাদের ড্রয়িং রুমে রিজভি ও তার পরিবারের সবাই বসে আছে। রিজভি দেশে ফিরল কবে? কই, ওকে তো কিছু বলে নাই। কুহু উঠো, আরেকটু দেরি হলে পরে নিজেই আফসোস করবে। কুহু ইশরাকের কথা শুনেছে বলে মনে হল না, বরং আরও গুটিয়ে আয়েশ করে ঘুমাচ্ছে। ইশরাক ঘড়ির দিকে চেয়ে বলল, আজকে উঠতে লেট করবে, তারপর দাদির কাছে বকা শুনবে। ইশরাক আরেক দফা ডেকে ওয়াশরুমে গেল। কুহু ফোনের অ্যালার্ম অফ করে উঠে বসে। ওর দাদি শাশুড়ি ঢাকায় এসেছেন 3 দিন হল। এই 3 দিন ওকে ফজরের ওয়াক্তে উঠে নামাজ পড়ে নাস্তার আয়োজন করতে হয়। ঘড়ির কাঁটা 6টায় পড়লেই তাকে থোকমা ভেজানো এক গ্লাস পানি দিতে হয়। নাস্তায় পাতলা করে 3টা রুটি আর তরকারি, শেষে মধু দেওয়া রং চা। রুটি পাতলা আর গোল্ড না হলে তিনি ছুঁয়েও দেখেন না। এসব কাজ এতদিন ছেলের বউ করলেও এবার এসেই বলেছেন নাতবউ যেন সব করে। তাই কুহুকেই সবটা দেখতে হচ্ছে। এই 3 দিনে সে রোজ বকা শুনেছে, কখনো দেরি করে উঠার জন্য তো কখনো রুটির জন্য। বেচারি যতই চেষ্টা করুক পারফেক্ট দিন শুরুরই হচ্ছে না। ইশরাক কুহু করে এসে জায়নামাজ বিছিয়ে বলল, তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে। কুহু দ্রুত ফ্রেশ হয়ে ইশরাকের পাশে নামাজে দাঁড়াল। নামাজ শেষে ইশরাক বরাবরের মতো কুহুর হাতের করায় তসবিহ পাঠ করে, তারপর দোয়া পড়ে তার মাথায় ফু দিয়ে বলে, আল্লাহ তোমার মুশকিল আসান করে দিক। কুহু আধখোলা চোখে হেসে ওর দিকে তাকায়। ইশরাক ওর গালে হাত রেখে বলে, কষ্ট হচ্ছে অনেক তাই না? দাদি চলে যাওয়ার পর আমি কয়দিন টানা ঘুমাবো। এখানে পসিবল না হলে আমাদের বাসায় গিয়ে হলেও ঘুমাবো। আগে থেকে বলে দিচ্ছি। আচ্ছা। সাবা আর নাহিয়ান শ্রীমঙ্গল বেড়াতে এসেছে। শহুরে ব্যস্ততা ভুলে কটা দিন প্রকৃতির মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই এই কারসাজি। পাখির কিচিরমিচির শব্দ, স্নিগ্ধ শীতল বাতাস, মাটির ভেজা গন্ধ, সব মিলিয়ে প্রকৃতির নৈকট্যে এক দারুণ সময় পার করছে এই দম্পতি। পাপিয়া ঘুম থেকে জেগে মাথায় হাত দিয়ে বসে আছে। গতকাল বিকেলের ঘটনা তার কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে। কিন্তু অনামিকায় জজল করতে থাকা হীরের আংটিটা জানান দিল এ স্বপ্ন নয়, বরং উজ্জ্বল দিনের মতো সত্যি। রিজভি পারিবারিকভাবে ওকে বিয়ের প্রপোজাল দিয়েছে। গতকাল সবার কথায় বোঝা গেল এই বিয়েটা নিয়ে ইতোমধ্যে দুই পরিবারে কথাবার্তা হয়েছে। কেবল রিজভি ফেরার অপেক্ষা ছিল। পাপিয়া চোখ বন্ধ করে ভাবতে লাগল তার আর রিজভির কথোপকথন। কেমন সারপ্রাইজ দিলাম। চমকে গেছিস অনেক তাই না? এটা সারপ্রাইজ ছিল না, শখ ছিল। তোর সাথে সেদিনও তো কথা হলো, দেশে আসবি বললি না তো। তোকে বলেছিলাম না ওখানে একা থাকা কঠিন হয়ে যাচ্ছে, একজন সঙ্গী থাকলে ভালো হতো। তাই ভাবলাম দেশে যাই, কাউকে ধরে আনি। বিয়ে করার জন্য দেশে ফিরলি তাই বল। আমিও তো অবাক, বলা নেই কওয়া নেই, ভূত হাজির। ভূতেরা বুঝি তোকে বলে কয়ে আসে? তা আসবার আগে কি বলে? পাপিয়া ম্যাম মে আই কামিন? পাপিয়া কোলের কাছে কুশন নিয়ে বলল, এরকম বলে না, তবে হিন্ট দেয়। মুভিতে দেখিস না কিভাবে লাইট অন অফ হয়, দরজায় নক করে কিংবা উপস্থিতি টের দেয়, তারপরই তো প্রকট হয়। হুট করে তোর সময় সরাসরি উদয় হয় না, তাই না? কেমন তুই?
আমি এতদিন পর এলাম কোথায়, ভাবলাম জড়িয়ে ধরে কান্নাকাটি করবি, বলবি ও দোস্ত তোরে কত মিস করছি, এত শুকাই গেলি কেমনে, ওইখানে কি খাওয়া দাওয়া করিস না, তা না করে এমন ভাব নিচ্ছিস যেন আমি আশায় তুই মহাবিরক্ত। তেমন হতে যাবে কেন আজীব, তেমন হলেও আমার লস কি, তোকে বিরক্ত করাই আমার আনন্দের কাজ। যাই হোক, আজ এমনি এমনি আড্ডা দিতে আসিনি, একটা সিরিয়াস টপিকে কথা বলতেই এসেছি। হুম, বল কি সিরিয়াস কথা। আমার হাতে সময় বেশি নাই, 10 দিনের মধ্যে বিয়ে করে বউকে সঙ্গে নিয়ে যাব, সেই উদ্দেশ্যেই এসেছি। 10 দিনে মেয়ে খুঁজে বিয়ে করবি? সিরিয়াসলি? এত কম সময়ে মেয়ে পাবি কই? আরে আম্মু সব ঠিক করে রেখেছে, আমি এসেছি জাস্ট কবুল বলে সাইন করতে। কথাটা শুনে পাপিয়ার চেহারার রং বদলে গেল। তবে বিয়ের দাওয়াত দিতেই উনারা সবাই এলেন। পাপিয়া নিজের অভিব্যক্তি লুকিয়ে হাসিমুখে বলল, ওয়াও, কংগ্রেটস, আমি সত্যিই তোর জন্য অনেক খুশি। তুই মুভ অন করতে পেরেছিস, এটা আসলেই আমাদের জন্য অনেক ভালো খবর। রিজভি পাপিয়ার দিকে চেয়ে বাঁকা হাসল, ফুরফুরে গলায় বলল, হুম, তুই আমার প্রথম সারির শুভাকাঙ্ক্ষী বলে কথা। তোর তো ভালো লাগবেই। শোন, তুইও বিয়ে করে ফেল। কুহু তো গেল, এবার তুইও যা, তোর ভাইয়ের বউদের একটু শান্তি দে। এখন বুঝি অশান্তি দিচ্ছি? অফকোর্স দিচ্ছিস, আবেয়াইত্তা ননদ থাকার প্যারা বুঝিস? বাংলা সিনেমা দেখিসনি? কাল ননদীর অত্যাচারে কত নায়িকা কষ্টের অভিনয় করত, বলছে তোরে এটাই চিরন্তন সত্যি, বলে দিতে হয় না। যাই হোক, আমার হাতে অনেক ছেলে আছে, দেখব নাকি তোর জন্য। আমারে নিয়ে তোরে ভাবতে হবে না, নিজের চরকায় তেল দে। নিজের চরকায় তেল দিতেই তো তোকে বলছি, তুই না আমার বেস্ট ফ্রেন্ড? তুই আমি কি আলাদা? আমি তোর কোনোকালের বেস্ট ফ্রেন্ড না। এসব স্বপ্নবিলাস বন্ধ কর। রিজভি কাদো কাদো মুখ করে বলল, না, এ হতে পারে না। বলে দে তুই মিথ্যে বলছিস, বলে দে এই সবই মনগড়া কথা। বাপ্পারাজ সাজিস না তো, অসহ্যকর। রিজভি হেহে করে হাসতে লাগল। বহুক্ষণ পর হাসি থামিয়ে বলল, পাপিতা, আমি একা এই জেলখানার কয়েদি হব না রে। তোরে সাথে নিয়েই বিয়ে নামক জেলখানায় ঢুকব। বাংলাদেশে এখন সিজনটা বিয়ের জন্য পারফেক্ট না হলেও সমস্যা নেই, ইউকেতে পারফেক্টই আছে। পাপিয়া ভ্রু কুঁচকে বলল, তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। মাথামোটা মেয়ে, তোর বুঝতেও হবে না। চুপচাপ শুধু দেখে যা, না বলার স্পর্ধা দেখাবি না বলে দিচ্ছি। আরোয়া এসে বলল, আপু তোমাদের ডাকছে, নিচে চলো। পাপিয়া আরোয়ার সাথে যেতে যেতে বলল, ভাবি, ঘটনা কি হচ্ছে জানো কিছু? আরোয়া ওর কাঁধে হাত রেখে বলল, এটা বোধহয় বিয়ের বছর গো ননদি, সবার বিয়ে এ বছরই হবে। জাওয়াদের আজকাল অফিস থেকে ফিরতে বেশ রাত হয়। সাইটের বিভিন্ন কাজ সরেজমিন দেখে এসে অফিসিয়াল কাজ চেক করতে করতে দিন পেরিয়ে কখন যে অনেক রাত হয়ে যায় হুঁশ থাকে না। আরোয়া 11টা পর্যন্ত বহু কষ্টে জেগে থাকলেও এরপর আর পারে না। জাওয়াদ পা টিপে টিপে শব্দ না করে রুমে ঢুকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে এমনভাবে যেন আরোয়ার ঘুম না ভাঙ্গে। কিন্তু ঘুমের কুমির আরোয়া তার অস্তিত্ব টের পেতেই উঠে যায়। চোখ কচলে ওর দিকে তাকিয়ে বলে, রোজ এত লেট হয় আপনার? এভাবে আর কতদিন চলবে হু? জাওয়াদ বিছানার একপাশে বসে বলে, আর কয়টা দিন, তারপর রিল্যাক্স হয়ে যাব। আপনি বসুন, আমি খাবার গরম করছি। তুমি ঘুমাও, রাহেলা আন্টি আছে তো, উনি দিবেন। আরোয়া চুল ঝেড়ে খোপা করে বলে, আমি থাকতে আমার বরকে অন্য কেউ বেড়ে দিতে হবে না। যখন থাকব না তখন অন্য হিসাব। জাওয়াদের বুকটা ধক করে উঠে ওর কথা শুনে। ও তাকে হেঁচকা টানে বুকে এনে বলে, যখন থাকবে না মানে? কোথায় যাবে তুমি? আরোয়া ওর দিকে তাকিয়ে বলল, কোথাও যাচ্ছি না, কথার কথা বললাম আর কি। কথার কথা এত নেতিবাচক হয় কেন আরোয়া? তুমি যেখানেই যাও না কেন, সাথে আমিও যাব। আরোয়া ওর গলা জড়িয়ে বলল, কোথাও বুঝি একা ছাড়বেন না? না, একদমই না। এ কেমন অধ্যাদেশ জারি করলেন হুম?
ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করা কি উচিত? জাওয়াদ ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, আমাকে তুমি নিষ্ঠুর, বর্বর অত্যাচারী যাই বলো না কেন, আমার বউকে ছাড়া আমি এক দণ্ডও একা থাকব না। আরওয়া ওকে জড়িয়ে ধরে বলল, ওয়ে সো সুইট অফ ইউ। জাওয়াদ ওকে বুকের মাঝে নিয়ে চাপা নিঃশ্বাস ফেলল, ওর বুকের ভেতর যে ভয় ঢুকেছে তার পরিত্রাণ করা কি সম্ভব? আরওয়াকে ছাড়া জীবন সে কল্পনাও করতে চায় না। জাওয়াদ এই অস্থিরতা দূর করতে কয়েকদিন ধরে গরিব দুঃখীদের দান সদকা বাড়িয়ে দিয়েছে। দান সদকা অযাচিত বিপদ এড়ানোর উত্তম পন্থা। আল্লাহ ওর আরওয়াকে সহিহ সালামত রাখুক, বিপদ আপদ থেকে হেফাজত করুক, এটাই তো তার এখন চাওয়া। একজন ঠিকই বলেছে, ভালোবাসা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আরওয়া খুব মন দিয়ে হাতে মেহেদি আঁকছে। করিমুন্নেসা নাতনির দিকে স্নেহার্দ্র দৃষ্টিতে চেয়ে আছেন। আরওয়া বলল, দাদিজান, আমার আজকাল নিজেকে ভীষণ সুখী মনে হয়। তুমি ঠিকই বলেছিলে যে মেয়ের স্বামী তাকে ভালোবাসে, সে এই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। নিজের সুখ লই বেশি মাতামাতি করিচ্ছা। সাপের মুখ লাল, মাইনষের মুখ কাল। আল্লাহর কাছে সবসময় দোয়া কইরবি যেন হিংসুক আর শয়তানের বদনজর থেকে তোগরে হেফাজত করে। আচ্ছা। আরওয়ার মা শিরিন এসে বললেন, দুপুরে কি খাবি? মাছ তরকারি আছে, আর কিছু করব না? আর কিছু করা লাগবে না। আম্মা দেখেছেন আয়েশা কত বদলে গেছে। করিমুন্নেসা বললেন, তা তো দেখতেছি। আগে মাছের কথা শুনলে নাক ছিটকাইত, এখন দেখি চুপচাপ আছে। আরওয়া বলল, উনার মাছের আইটেম অনেক পছন্দ, তাই এখন আমারও মাছ ভালো লাগে। এত চমকানোর কি আছে? শিরিন বললেন, আচ্ছা জামাই, পাগল তো তুই। আরওয়া মুখ চওড়া করে হেসে বলল, দাদির উপর গেছি তো তাই। করিমুন্নেসা নিজের লাঠি দিয়ে ওকে খোঁচা দিয়ে বলল, এরে তুই বুঝি আর উফর গেছত? অবশ্যই। তুমি যে দাদাজানের জন্য কত পাগল ছিলা জানি না ভাবছ। আমাকে ছোট দাদি সব বলেছে। হেতির আর কাম কি, আজাইরা কিচ্ছা কাহিনী বানাই কয়। হইসে থাক, আর লজ্জা পাইতে হবে না। জামাইরে ভালোবাসা খারাপ না, এটাই তো স্বাভাবিক। প্রাউড ফিল্ড করবা, বুঝছ? আম্মু, তুমিও আব্বুকে অনেক ভালোবাসবা, বেশি বেশি প্রকাশ করবা। শিরিন মেয়ের কান মলে বললেন, তোর যত হাবিজাবি কথা। পরীক্ষার চিন্তা নাই, কয়দিন বাদে না ইয়ার ফাইনাল। পড়াশোনা আরওয়ার বাহাতের খেল, এইটা কোনো ব্যাপারই না। আচ্ছা আম্মু শুনো, বাসায় চ্যাপা শুটকি আছে, ভর্তা খেতে ইচ্ছে করতেছে। নাই? আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। কোকেয়া পাকোড়া আর চা নিয়ে লনে বসলেন। জহির সাহেব গাছে পানি দিতে দিতে বলল, কি ব্যাপার মহারানীর, মনে হচ্ছে আজ মন খুব ভালো। কোকেয়া চায় চুমুক দিয়ে বলল, মেয়ে দুটোর নাল করতে পেরে শান্তি অনুভব হচ্ছে। আপাতত কয়েক বছর আর কারো বিয়ের চিন্তা নেই। হাহাহা, তাই বলো? রিজভিকে তো বলতে গেলে ছোট থেকেই চিনি, ওর পরিবারের সবার সাথে আমাদের সখ্যতা 2 দিনের না। এমন পরিচিত ঘরে মেয়ে দিয়েও শান্তি। কিন্তু কিন্তু কি? আমার একটা মাত্র মেয়ে, একা বিদেশে পড়ে থাকবে। এখানে থাকলে তো চিন্তা ছিল না, কিন্তু ওখানে সবাই চায় ও সব উন্নত দেশে সেটেল হতে। এতে খুশি না হয়ে বেজার হচ্ছ কেন? সবাই যদি দেশটাকে ফেলে চলে যায়, এ দেশটার কি হবে? মানছি এখানে দুর্নীতির অভাব নেই, তবুও জন্মভূমি তো মায়া ছাড়া কি সহজ? জহির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিক্ত হলেও সত্যি, এদেশে পড়ে থেকে লাভ নাই। যাই হোক, দেশের কথা তুলে মুড নষ্ট করতে চাইছি না। দেখি কেমন হলো। কোকেয়া তার জন্য কাপে চা ঢেলে বলল, এই শুনছ, ভাবছিলাম কি পাপিয়ার বিয়ের অনুষ্ঠান ঢাকায় না করে মুন্সিগঞ্জ করলে কেমন হয়? ওর জন্ম যেখানে, সেখানেই বিয়ের অনুষ্ঠান হলো। আইডিয়া খারাপ না, আব্বাকে বলে দেখতে হবে। পাপিয়া আর রিজভি বিয়ের শপিং শেষে রেস্টুরেন্টে বসে আছে। রিজভি খাবার অর্ডার করে বলল, তুই এত কিউট কেন বলতো? আমি ভেবেছিলাম বিয়ের শপিং করতে আসলে সারাদিন চলে যাবে, প্লাস পকেট পুরা ফাঁকা হবে। কিন্তু তুই আমারে ভুল প্রমাণ করলি। এত শর্টকাটে কোনো মেয়ে শপিং করতে পারে?
পছন্দ হয়ে গেছে কিনে ফেলছি, এত ঘোরাঘুরি করে সময় নষ্ট করার দরকার কি? রিজভি হেসে বলল, তুই একা আসলি কেন, ভাবি বা আপুদের আনলি না? এমনিই আনিনি। কেন, আমি একা আসায় তোর ভালো লাগছে না? সেটা বলি নাই, বিয়ের শপিং তো সবাই দলবেঁধে করে, তাই বললাম আর কি। হিয়া বিয়েতে আসতে পারবে না বলল, দেখেছিস কেমন হারামি। সেই যে বিয়েতে দেখেছি ওটাই লাস্ট। আর দেখা নেই। বিয়ের পর মানুষ এত পর হয়ে যায়। জানি তো, তাই তোকেই বউ করে নিচ্ছি, যাতে তুই পর না হস। পাপিয়া ভেংচি কেটে বলল, বড় উপকার করেছেন। হঠাৎ চেনা গলা শুনে রিজভি পেছনে ফিরে তাকায়। সামিয়াকে দেখে রিজভি অবাক না হয়ে পারে না। সামিয়া ঢাকায় ব্যাক করেছিল। রিজভির চেহারা মুহূর্তেই বদলে যায়। সামিয়ার সাথে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ সে চায় না। সে চুপচাপ পাপিয়ার দিকে তাকিয়ে থাকে। পাপিয়া ব্যাপারটা বুঝতে পেরে ওর হাতের উপর হাত রাখে। নরম গলায় বলে, তুই চাইলে ওর সঙ্গে কথা বলতে পারিস। আমি কিছু মনে করব না। রিজভি চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। সামিয়া হাসতে হাসতে তার বরের হাত ধরে বেরিয়ে যায়। রিজভির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। হয়তো পুরনো কোনো সুন্দর স্মৃতিচারণ করে অথবা নিজের বোকমিতে পাপিয়া তাকে প্রশ্ন করে বিব্রত করে না। ভাঙা মনের পুরুষকে যে ভালোবেসেছে তার এসব তোয়াক্কা করলে খাটে। ছাদে কাপড় মেলে দেওয়ার সময় ইশরাক এসে কুহুকে পেছনে থেকে জড়িয়ে ধরে। কুহু হাত সরিয়ে বলে, ইস্ট ছাড়ো তো, কখন কে চলে আসে। তুমিও না। ইশরাক ওর কাঁধে চিবুক রেখে বলে, ধরলে নিজের বউকে ধরেছি, কার কি তাই না? কোনো সন্দেহ আছে? কুহু বাকি কাপড় মেলে বলল, সন্দেহ থাকবে কেন? ছুটির দিনে তোমার ভালোবাসা বাড়ে, এ তো আজ নতুন না। আমি আগেই বলে দিচ্ছি, আজ আমি আর রান্নাঘরে যাচ্ছি না। তোমার কিছু খেতে ইচ্ছে হলে ফুড পান্ডায় অর্ডার করবে। ছি কুহু, আমায় তুমি এমন ভাবতে পারলে? আমি বুঝি শুধু তোমাকে রান্না করানোর জন্য আদর করি? এমনি করি না। এমনি করো না কখন বলেছি? বললেই তো। আচ্ছা যাও, এখন থেকে আর কোনো কিছু রেঁধে দিতে বলবো না। যা খেতে মন চাইবে বাইরে থেকে আনিয়ে খাবো। কুহু হাই তুলে বলল, হ্যাঁ বাইরে থেকে আনবে, আর পরে মা বলবে ছেলেটা ছুটির দিনে একটু বাসায় থাকে, তাও ঘরের বউ কিছু বানিয়ে দিতে পারে না। তোমাদের বউ শাশুড়ির রেষারেষিতে আমি পিষে মরি। যাও, আগামী সপ্তাহ থেকে আর বাসাতেই থাকব না। বাবারে ভল্লা দেখি রাগও করতে পারে। ভল্লা ডাকবে না। আমি ভল্লা নই। তুমি তো নিজের নাম ভল্লা দিয়েছিলে। এখন পছন্দ হচ্ছে না কেন? কোন দুঃখে যে সেটা বলতে গেছিলাম। তুমি আমাকে সবার সামনে এই নামে ডেকে এমন হাল করেছ। অফিসে কয়েকদিন সবাই আমাকে ভল্লা ভাই ডাকছে। হা 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 হা, বেশ করেছে। ডাকটা তো দারুণ, ভল্লা ভাই। পাপিয়া আর জাহিদকেও বলবো তোমাকে দুলাভাই না ডেকে যেন ভল্লা ভাই ডাকে। ওই না প্লিজ। কুহু চারদিক ঝংকরিত করে হাসতে লাগল। ইশরাক মাথা চুলকে বলল, হাসলে তোমায় লাগে আরো ভালো। আরোয়া গোসল সেরে এসে দেখে জাওয়াদ বেঘরে ঘুমাচ্ছে। গতকাল সাম্য আর রুমাইসার হলুদ ফাংশন থেকে ফিরতে প্রায় ভোর হয়ে যায়। সারারাত নির্ঘুম পার করাই জনাব এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আরোয়ার মাথায় দুষ্ট বুদ্ধি এলো, সে নিজের ভেজা চুল দিয়ে জাওয়াদের নাকে মুখে সুরসুরি দিতে লাগল। জাওয়াদ মুখ থেকে চুল সরিয়ে বলল, আহ আরোয়া, লেট মি স্লিপ। অনেক বেলা হয়েছে, উঠুন তো। সারাদিন ঘুমিয়ে পার করবেন নাকি? আজ কোনো কাজ নেই তো? ঘুমালেও সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে, উঠে দুপুরের খাবার খেয়ে নিন। তারপর আবার ঘুমান, কিছু বলবো না। জাওয়াদ ওকে টেনে পাশে শুইয়ে দিল। ওর গলায় মুখ গুজে বলল, ওইসব বাদ দিয়ে তুমিও ঘুমাও। আরোয়া ওর চুলে হাত বুলিয়ে বলল, আচ্ছা বেশ, আপনি ঘুমান। আমি বরং যাই। জাওয়াদ ওকে শক্ত করে ধরে রাখল। আরোয়া নড়তে না পেরে বলল, কি ব্যাপার, ছাড়ছেন না কেন? জাওয়াদ মাথা উঁচু করে আরোয়ার দিকে তাকালো, গাঢ় গলায় বলল, এখন তো ছাড়া যাবে না। ঘুম সরে গেছে তোমার সোপের ঘ্রাণে। তাহলে তো ভালোই, উঠে ফ্রেশ হয়ে নিন।
একসঙ্গে লাঞ্চ করব। হা, বোকা মেয়ে, এখনো বরের মন বুঝলে না। আরোয়া অবস্থা বেগতিক বুঝে মানে সরে যেতে চাইল, কিন্তু জাওয়াদ তার চেয়ে বরাবরই 2 কদম এগিয়ে। সে ঠিকই আদরের চাদরে মুড়িয়ে খুব সহজেই আরওয়াকে বশে করে নিল। আরওয়াও তার প্রিয় পুরুষের গভীর স্পর্শে দ্রুত সায় দেয়। এই মানুষটার সংস্পর্শে থাকার চেয়ে সুখের আর কিছুই যে তার নেই। পাপিয়া জানালার ধারে বসে আছে। রিজভী সামিয়াকে পাগলের মতো ভালোবাসত, এ তাদের কারোই অজানা নয়। 4 বছরের ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ না, এটা সে ভালোভাবেই জানে। তবুও মেয়েদের মন অভিমানী হয়। যার সঙ্গে জীবনের বাকি অংশ একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার চোখে অন্য নারীর জন্য বিষাদ দেখা সহ্য করা কঠিন বৈকি। পাপিয়া যতই মনকে বুঝো দিক, কোথাও না কোথাও ও ঠিকই মনে হয় ও কেন প্রথম নারী হল না। কোকেয়া মেয়েকে আমের আচার দিতে এসে দেখল পাপিয়া মুখ ভার করে বসে আছে। তার মেয়ে এমন চুপচাপ বসে থাকার মতো না, তবে কি কোনো কারণে মন খারাপ? অবশ্য 2 দিন পর যার বিয়ে তার মনে মেঘ থাকা অস্বাভাবিক না। এতদিনের চেনা গণ্ডি পেরিয়ে নতুন পরিবারে জীবন গুছিয়ে নেওয়া, সবকিছু নতুন করে শুরু করা এত সহজ না। তাই স্বভাবতই আনন্দের চেয়ে ভয়, ভীতি ও দুঃখটাই বেশি অনুভূত হয়। কোকেয়া মেয়ে কাঁধে হাত রেখে বলল, কিরে এমন মূর্তির মতো বসে আছিস কেন? ধ্যান করছিস নাকি? পাপিয়া মায়ের হাত ধরে সামনে বসাল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তোমাকে অনেক জ্বালাই তাই না আম্মু? হঠাৎ এই কথা কেন বলছিস? বিয়ের আগে সব হিসাব নিকাশ চুকাবি নাকি? না, তোমাদের কাছে আমি আজীবন ঋণী থাকতে চাই। আচ্ছা থাকিস। নে আচার খা, তোর খালা পাঠিয়েছে তোর জন্য। পাপিয়া আয়েশ করে আচার খেতে লাগল। কোকেয়া মেয়ের দিকে স্নেহার্দ্র দৃষ্টিতে চেয়ে বললেন, আল্লাহ ওকে সুখী করো। নাহিয়ান রাউন্ড শেষ করে কেবিনে এসে দেখে সাবা ওর চেয়ারে বসে আছে। নাহিয়ান হেসে বলে, কি সৌভাগ্য আমার মিসেস খন্দকার আমার কেবিনে এলেন যে। সাবা চেয়ারে দোল খেতে খেতে বলল, দেখতে এলাম আসলেই ঠিকঠাক চিকিৎসা করছো, নাকি হসপিটালে ফাঁকিবাজি করে দিন কাটাও? নাহিয়ান হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করে বলল, হতে পারি একটু আড্ডাবাজ, তাই বলে ফাঁকিবাজ নই ম্যাডাম। চাইলে ডিটেকটিভ দিয়ে খোঁজ নিতে পারেন। তাই না? জি ঠিক তাই। ডক্টর তারিন দরজায় নক করে বলল, আসতে পারি? সাবা হেসে বলল, আসো আপু। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো তো? আলহামদুলিল্লাহ। নাহিয়ান চায়ের অর্ডার দিয়ে চেয়ারে বসল। তারিন অপর চেয়ারে বসে বলল, জীবন খুব অদ্ভুত গল্পের নাম। তা তো বটেই। নাহিয়ান বলল, হঠাৎ দর্শন নিয়ে বসলি কেন? কিছু হয়েছে আবার? তারিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ওয়ার্ডে একটা ডেলিভারি পেশেন্ট এসেছে গতকাল। বেচারি একা একাই ভর্তি হয়েছে। ওর সাথে কেউ আসেনি। ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করতেই বলল, ওর বাবা মা কেউ নেই। মামার বাসায় বড় হয়েছে। পারিবারিকভাবে বিয়ে হয়েছে। কিন্তু হাজবেন্ড সুবিধার না। আহারে বেচারি, এমন কঠিন সময় একা সব হ্যান্ডেল করছে। আসলেই। আচ্ছা সাবা শোনো, আমি এখন রাউন্ডে যাব। এসেই তোমাকে চেক আপ করব কেমন? অপেক্ষা করতে অসুবিধা হবে না তো? নাহিয়ান বলল, অসুবিধা অবশ্যই আছে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েও যদি অপেক্ষা করতে হয় তাহলে লাভ কি হলো? তুই মাঝখানে ঢুকিস না, এটা আমাদের ভাবি ননদের ব্যাপার। আপু তুমি যাও, সমস্যা নেই আমি আছি। জাওয়াদ ঘড়ির দিকে তাকিয়ে ফের দরজার দিকে তাকালো। না এখনো তানভীর আসছে না। ও কি আদৌ আসবে নাকি অযথাই বসিয়ে রাখছে কে জানে। জাওয়াদ তৃতীয় বার কফি অর্ডার করে সিদ্ধান্ত নিল এই কফি শেষ হলেই ও চলে যাবে। আর অপেক্ষা করবে না। সরি দোস্ত, অনেকক্ষণ অপেক্ষা করালাম। প্লিজ রাগ করিস না। জাওয়াদ কফিতে চুমুক দিয়ে বলল, ইমার্জেন্সি খবর দিয়ে নিজেই লেট করে আসা কেউ তোর থেকে শিখুক। এনিওয়ে কেন ডেকেছিস তাই বল। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি, তোকে সেটা শেয়ার করতেই মূলত ডাকা। কি সিদ্ধান্ত? তানভীর কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি নিপাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
জাওয়াদ ভাবলেশহীনভাবে জবাব দিল, আচ্ছা। তানভীর ওর দিকে তাকিয়ে বলল, তোর থেকে রিয়েক্ট আশা করা ঠিক না। তুই নিশ্চয়ই শুধুমাত্র আমার রিয়েকশন দেখতে এমন সিদ্ধান্ত নিসনি। সলিড রিজন আছে বলেই নিয়েছিস। রিজন তো আছেই। তা ফিন্যান্সিয়ালি রেডি তো? আই মিন এন্টিমনি। 20 লাখ টাকা কাবিন ছিল। মাথা গরম করে ডিসিশন নিস না। সমস্যা আইডেন্টিফাই কর, সলিউশন আছে কি না দেখ। দুজনে কথা বল, শর্ট আউট করা ট্রাই কর। তারপরও যদি মনে হয় হচ্ছে না, দেন ডিভোর্স ফাইল করিস। তন্ময়ের কথা মাথায় রাখো, তোরা দুজনে মুভ অন করে যার যার লাইফে সেটেল হলেও বাচ্চাটা একা পড়ে যাবে। ওর জন্যই তো শত সমস্যা এড়িয়েও সংসার করে যাচ্ছি। আমার লাইফ যদি একটা দিন লিড করতি, বুঝতি কি অবস্থায় বেঁচে আছি। ভালো মেয়ে স্ত্রী হিসেবে পাওয়া অনেক বড় গিফট। আমি আসলেই হতভাগা। তোর যদি বেশি কষ্ট হয় তবে বলবো ছেড়ে দে। আমরা সবাই ভালো জীবন ডিজার্ভ করি। তানভীর চোখের কোণ চেপে বলল, আম্মা খুব অসুস্থ ছিলেন। অপারেশনের সব টাকা রাহার হাজবেন্ড দিছে। আমাকে বলে নাই, কারণ জানে নিপা অশান্তি করবে। আব্বার মতো রাগী লোকও নিপাকে এড়িয়ে চলে। আমার এই টাকা পয়সার কি ভুলু বলতো? যদি নিজের মা বাপের জন্য ইচ্ছেমতো খরচ করতে পারি না, ছেলে বেঁচে থাকতে মেয়ের জামাই থেকে অপারেশনের টাকা নিতে হয়। জাওয়াদ বাইরের দিকে তাকালো। শত শত গাড়ির হেডলাইটের আলোয় রাতটা রাত মনে হয় না। এই শহরে সবাই কত লড়ছে একটা সুখী জীবন পেতে। কিন্তু সবাই কি সুখ পায়? বাড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে? জাওয়াদ বাসায় ফিরে মাত্রই আরওয়াকে জড়িয়ে ধরল। বুক ভরে নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, রোজ শোকরানার নামাজ আদায় করলেও বোধহয় শকর আদায় শেষ হবে না আমার। ব্যাপার কি বলুন তো? আজ এসে মাত্রই জড়িয়ে ধরলেন। সচরাচর তো এমন করেন না। একটা হেডলাইন দেখলাম, স্ত্রীকে জড়িয়ে ধরে থাকলে নাকি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায়। এমনিতেই ছেলেদের এই ঝুঁকি অনেক বেশি, তাই সেটা কমানো ট্রাই করছি। তাহলে বেশি সময় নিয়ে জড়িয়ে রাখুন। জাওয়াদ মুচকি হেসে বলল, পরীক্ষা কেমন হলো আজ? আলহামদুলিল্লাহ ভালোই। আপনার অফিসে সব ঠিকঠাক তো? আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা পানির ব্যবস্থা করছি। আরওয়া, ব্যাগে কিছু আছে কি না দেখে যেও তো। আরওয়া ফিরে ব্যাগের চেইন খুলে দেখে হলুদ গোলাপ ফুল রাখা। আরওয়া ফুলগুলো ঠিক করে বলল, কাঁচা ফুল কেউ এভাবে ব্যাগে রাখে? হাতে করে বউয়ের জন্য কিছু আনতে জনাবের যত লজ্জা। হ্যালো পাপিতা, কোথায় আছিস? বাসায় আর কোথায় থাকব? নিচে আয় চটজলদি। তুই কি আমাদের এখানে? হঠাৎ এই অসময়ে? এত কথা না বলে দ্রুত আয়। পাপিয়া ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হল। যদিও রাত 10টা তেমন রাত না, তবুও এরকম আসলে কেমন দেখায়। পাপিয়া মনে মনে রিজভিক কিছু গালি দিয়ে নিচে নামল। ভাগ্যিস ড্রয়িংয়ে কেউ নেই এখন। পাপিয়া দরজা খুলে বের হতেই ভূত দেখার মতো চমকে গেল। হিয়া চিরচেনা ভঙ্গিতে হেসে বলল, কিরে এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি, জড়াই ধরবি না? পাপিয়া ওকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ! হিয়া সত্যিই তুই আসছস? কিভাবে সম্ভব? রিজভি পাশ থেকে উকি দিয়ে বলল, অসম্ভবকে সম্ভব করা রিজভির কাজ। এই বাদরটা আজ দুপুরে চাঁদপুর গিয়ে হাজির। কত কি করে তোর ভায়াকে রাজি করালো যদি দেখতি। আমার বাসায় একটু পানিও খায় নাই, সাথে করে নিয়ে আসছে সোজা এখানে। তো কি করব বল? তোর জন্য সেতি যেই মরা কান্না জুটাইছে। পরে বিয়ের আগেই না বিধবা হয়ে যাই আমি। ছেলেরা বিধবা হয় না, বিপত্নিক হয়। দেখেছিস হিয়া কেমনও? এই সময়ও ব্যাকরণের ভুল ধরে। কোথায় খুশিতে আমাকে একটু জড়িয়ে ধরে চুমু খাবে তা না। পাপিয়া ভ্রু কুঁচকে বলল, দিন দিন তুই ঠোঁটকাটা হয়ে যাচ্ছিস। যাই হোক হিয়া, তোর সাথে আমার অনেক বড় ঝগড়া আছে। আগে ফ্রেশ হয়ে নে, তারপর ঝগড়ার ঝুলি খুলে বসব। এ কি রে, বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছিস, আমাকে আসতে বলবি না? তুই লাগেজগুলো নিয়ে আয়। হ্যাঁ রে, দুলাভাই আসে নাই।
আসছে। রিজভী তো পথে থামতেও দিল না। খালি হাতে কিভাবে আসবে? তাই কিছু কিনতে গেছে। পাপিয়া হিয়ার ছেলেকে কোলে নিয়ে দুনিয়ার কথা বলতে বলতে সোফায় গিয়ে বসল। ওর চোখে মুখে আনন্দের ফোয়ারা বয়ে যাচ্ছে। রিজভী ওর দিকে চেয়ে আড়মোড়া ভেঙে বিড়বিড় করে বলল, যা কষ্ট সার্থক হল। পাপিয়ার হলুদের দিন সকালে খন্দকার বাড়িতে একটা বর্ষর ঘটনা ঘটে গেল। নাহিয়ান আর সাবা সদ্য জন্ম নেওয়া একটি নবজাতক শিশুকে কোলে নিয়ে যখন দরজায় দাঁড়ালো বাড়ির সকলে ভীষণ অবাক। বই কি বলা নেই কওয়া নেই, হুট করে একজনকে এভাবে নিয়ে আসবে এ সবার কল্পনার অতীত। অতিথিরা সবাই কানাঘুষা শুরু করলেও জোবায়ের সাহেবের ভয়ে আওয়াজ করতে পারল না। নূর মোহাম্মদ ছেলের এহেন কাণ্ডে রেগে আগুন। তার সব রাগ গিয়ে সাবার উপরেই কেন্দ্রীভূত হয়। এই মেয়েটাই তার ছেলের মাথা খেয়ে রেখেছে। নয়তো আজ তাকে এই দিন দেখা লাগত। শক্ত সামর্থ্য ছেলে হয়েও বাবা হবার সুখ থেকে বঞ্চিত সে। শুধুমাত্র ভালোবাসায় অন্ধ হয়েই আরেকটা বিয়ে করছে না। বাবা হয়ে এটা মেনে নেওয়া যায়? জোবায়ের সাহেব নীরবতা ভেঙে বললেন, সালমা সাবাকে নিয়ে ভেতরে যাও। আর নাহিয়ান আমার ঘরে আসো। কুহু বাচ্চাটাকে কোলে তুলে বলল, মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চাটা। ভাবি, এত সুন্দর পরী কোত্থেকে আনলে গো? সাবা নিষ্পাপ শিশুটির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ বোধহয় ওকে আমার কোল আলো করতেই পাঠিয়েছেন। বাচ্চাটা কার? কোত্থেকে এনেছো ওকে? দাদা সাহেব, বাচ্চাটা যারই হোক এখন থেকে সে আমাদের পরিচয়েই বড় হবে। আমি ওকে অ্যাডপ্ট করেছি। জোবায়ের সাহেব চেয়ারে বসে বললেন, তোমার উত্তরাধিকার চাই। তবে দ্বিতীয় বিয়ে করছো না কেন? আল্লাহর রহমতে তোমার সামর্থ্য আছে দুই স্ত্রীর ভরণপোষণ চালানোর। বাইরের কারো রক্ত না এনে নিজের অংশ পৃথিবীতে আনা অধিক শ্রেয়। আমার পক্ষে সেটা করা সম্ভব না দাদা সাহেব। আমি সাবাকে ছাড়া কাউকে স্ত্রী বানাতে পারব না। সাবাকে রাখতে চাইছো, রাখো। আমি মানা করব না। তবে আমার বাড়িতে বাইরের কারো সন্তান থাকবে এটা আমি মেনে নিব না। এটা কোনো বিড়াল ছানা না যে শখের বশে তুলে এনেছি, লালন পালন করে বড় করব। এটা মানুষ। মানুষ বড় বেইমান জাতি। এদের যতই আদর যত্নে বড় করো না কেন, পর কোনোদিন আপন হয় না। একটা কথা কি জানেন দাদা সাহেব, আমাদের আপনরাও সবসময় আপনের মতো আচরণ করে না। খেয়াল করলে দেখবেন আপন ভাইয়ের হাতে ভাই খুন হয়, সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা করে, এমন নজিরও তো কম নেই। তাই বলে কি মানুষ সন্তানদের ভালোবাসা কমিয়ে দেয়? নাকি জন্মের পরপরই মেরে ফেলে? পর আপন হয় না এটা পুরোপুরি সঠিক না। আসলে আমরা আপনের বেলা চোখে একটা পট্টি বেঁধে রাখি। তাই পিঠে ছোরা ঠুকলেও বলি আপনই তো। অথচ এই একই কাজ যদি পর কেউ করে তাকে ছেড়ে দেওয়ার কথা কল্পনায়ও আনি না। আমি এই শিশুটিকে এনেছি, আমি ওকে আদর যত্ন করে বড় করে তুলব। অবশ্যই প্রতিদান আশা করা ছাড়া। জোবায়ের সাহেবে হেসে বললেন, আবেগের বশে ভুল ভাবছ। মানুষ যতই বলুক পার্থক্য করবে না, কিন্তু পার্থক্য চলেই আসে। আজ না হয় কাল সাবা যদি কখনো মা হয় তখন এই শিশুকে উটকো ঝামেলাই মনে হবে। কিংবা তোমার ভাইবোনের সন্তানদের তুলনায় ওকে কম কাছের মনে হবে। এই বিভেদ কি ও টের পাবে না ভাবছ? আমি এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছি। বেশি দূর কেন, তোমার সাবিনা ফুফুকেই জিজ্ঞেস করো গিয়ে, তার ভাসুর যে পালক ছেলে এনেছিল তার কি হাল এখন। নাহিয়ানকে নীরব দেখে জোবায়ের সাহেব বললেন, তোমাদের আশা ভরসা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি? এসব করে অন্যদের নিশ্চিত হতে দিচ্ছ কেন? সাবা কোনোদিন মা হতে পারবে না। দাদা সাহেব, বাচ্চাটার মা ওকে জন্ম দিতে গিয়ে মারা গেছেন। ওর বাবাকে খবর দেওয়ার পর বলেছে ওকে কোনো এতিমখানায় দিয়ে দিতে। এমন ফুটফুটে নিষ্পাপ শিশুকে আমরা প্রতিপালন করলে কি খুব ক্ষতি হবে? এমনও তো হতে পারে ও আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। জোবায়ের সাহেব বুঝলেন নাহিয়ানকে বলে কাজ হবে না। তাই তিনি হাল ছেড়ে বললেন, তোমার যা ইচ্ছে তাই করো। আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা মাথায় রেখো, আমি আমার নাতনির বিয়েতে কোনো হাঙ্গামা চাই না। নাহিয়ান তার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে এগোল।
সে ভালো করেই জানে দাদাসাহেব মনের দিক থেকে নরম, কিন্তু ভেজাল বাঁধাবে ওর বাবা। নাহিয়ান এই মাথা নিয়ে কেমনে যে এত বড় ডাক্তার হইছে বুঝি না। বলদ পোলা কোনাই তুই অজ্ঞা সুন্দর চাই বয়তালি বিয়া করি পোলামায়ার বাপ হবি, হেতে গেছে কোন বেজন্মারে ঘরে তুইলত। হাগল নি কোনো ইজ্ঞ চাচি বেশি মাতিয়েন না, ফরে আর বিয়া খাউন লাইক দোনো হিচাদি ঠিডি বাইর করি দিব। হেতে যে বউ পাগল, বউয়ের লাই মানুষ খুন কইরতেও সময় নিত ন চাইয়েন। মাগ্য মা ঠিকই কইছোস হুক্কি। আর তুন তো লাগে হেতেরে তাবিজ তুমার করি বচকাই রাইচ্ছে। এন্নে এন্নে বাইজ্জা বেডির জামাই এত বসে থায়। সাবা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। মানুষ কারো পেছনে কিভাবে এত জঘন্য সমালোচনা করতে পারে। সাবার চোখ ভরে আসে নোনাজলে, এইটুকু শুনেই তার সহ্য হচ্ছে না। এই ভরা বাড়িতে আরও কতজন আছে যারা ওর পেছনে এমন কত আজেবাজে কথা বলছে। ওইসব শুনলে ও আর বাঁচতে পারবে। সাবা দ্রুত নিজের ঘরে চলে যায়। বাচ্চাটাকে বুকে চেপে অঝরে কাঁদতে থাকে। তবে কি ওকে দত্তক নেওয়া ওদের ভুল সিদ্ধান্ত ছিল? নূর মোহাম্মদ রাগান্বিত গলায় বললেন, তুমি না বলেছিলে তোমার ছেলের উত্তরাধিকার চাই না? ওর বউ নিয়েই ও খুশি। এই তার নমুনা। কার না কার বাচ্চাকে ঘরে তুলে এনেছে। বাপ হওয়ার এত শখ যখন ওর আমার কথায় খেপছিল কেন? কোহিনূর ভীত গলায় বললেন, আমি শুনেছি এমন পালক বাচ্চা আনলে হিংসা হিংসিতে বাচ্চা চলে আসে। আমাদের বাড়ির এক খবরদার বলতেছি আমাকে উল্টাপাল্টা কাহিনী শোনাতে আসবা না। আমার তো মনে হয় তুমি এসব আজগুবি কথা শুনিয়ে শুনিয়ে ছেলেটার কান ভরেছ। পাপিয়ার হলুদের অনুষ্ঠান বলতে গেলে খুবই অশান্তির মধ্য দিয়েই হল। জাওয়াদ কফি মগ হাতে লনে আসতে দেখে জোবায়ের সাহেব চুপচাপ বসে আছেন। এই বাগানে তিনি সচরাচর আসেন না। এখানে আসলেই তার মনে পড়ে মেঝ ছেলেটা দারুণ মেধাবী হওয়া সত্ত্বেও বুয়েটে না পড়ে কৃষিবিজ্ঞানে অ্যাডমিশন নিয়েছিল। সেই দিনটার তিক্ততা তিনি এত বছরেও ভুলতে পারেননি। তার 5 সন্তানের মধ্যে 2টা তার কলিজায় আঘাত করেছে। এক তার বড় মেয়ে, আরেক মেঝ ছেলে। অতীত জীবনের স্মৃতিচারণে কেন জানি এই 2 ঘটনাই শেষ পর্যন্ত চলে আসেই। তিনি চাইলেও এই ব্যতীত সমাপ্তি ঘটাতে পারেন না। জাওয়াদ নিঃশব্দে দাদার পাশে গিয়ে দাঁড়াল। জোবায়ের সাহেব ওর দিকে এক পলক চেয়ে বলল, তোমরা ফ্যামিলি প্ল্যানিং করছো না কেন? নাকি ঠিক করে রেখেছে সবাই মিলে বাইরে থেকে দত্তক এনে এনে আমার বংশ বিলুপ্ত করবে? জাওয়াদ বেঞ্চিতে বসে বলল, যদি বিলুপ্ত হবার থাকে তবে শত শত উৎপাদন করেও লাভ হবে না। যা হবার তা হবেই। জোবায়ের সাহেব বিস্মিত দৃষ্টিতে জাওয়াদের দিকে তাকালেন। জাওয়াদ তাকে এরকম কিছু বলতে পারে এ যেন তার কল্পনাতীত। জাওয়াদ কফিতে চুমুক দিয়ে বলল, একটা ছোট্ট প্রাণ যে এখনো পৃথিবীর হিসাব নিকাশ বোঝে না, ওর আচার ব্যবহার কেমন হবে, ও কি ভালো হবে নাকি খারাপ হবে সেটা পর্যন্ত আমরা কেউ জানি না। অথচ আমরা কি সুন্দর হিসাব করে ফেলেছি, ও পরের সন্তান মানেই ও খারাপ হবে শিওর। ওর জাত রক্ত নষ্ট এটাও নিশ্চিত। আসলেই কি ব্যাপারটা এমন দাদা সাহেব? জোবায়ের সাহেব অপ্রস্তুত গলায় বললেন, আমি কখন বলেছি ওর জাত রক্ত নষ্ট? আমি তো বলিনি। আপনি বলেছেন। আপনি বলেছেন নাকি? না। আমি কেন এসব অহেতুক কথা বলতে যাব? আমি বলেছি ওর যা ইচ্ছে হয় করুক। আমার কি এটা আপনার তৃতীয় আফসোস হবে না তো? জোবায়ের সাহেব গলা ঠিক করে বললেন, এ জীবনে আমার কোনো আফসোস নেই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেসবের শকর আদায় করেই তো কুল পাই না, আফসোস করব কখন? আপনার উপর আমার অনেক রাগ ছিল, সেটা আপনার অজানা না। তবে এখন আমি আপনার নিকট কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ দাদা সাহেব। হয়তো আপনি সেদিন জোর না করলে আমি কখনোই আরওয়ার মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতাম না। জোবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, বলেছিলাম না, সুযোগ দিয়ে দেখো, নিরাশ হবে না। সুযোগ পাওয়ার অধিকার সবাই রাখে, তাই না? ওরা যখন চাইছে ওদেরকে সুযোগ দিন না। ঢাল হয়ে দাঁড়ান না ওদের সামনে। আপনি দাঁড়ালে এখানে কেউ আর কথা বলার সাহস পাবে না। জোবায়ের সাহেব নীরবে প্রস্থান করলেন।
আমার একদম ভালো লাগছে না ভাবি। দেখো একটা ছবিও কারো ভালো আসেনি। সবার চেহারা দেখে মনে হচ্ছে যেন মরা বাড়িতে এসেছে। দিস ইজ নট ফেয়ার। আরওয়া লাগেজে চেইন আটকাতে আটকাতে বলল, আসলেই ছবিগুলো ভয়ঙ্কর লাগছে। তবে পজিটিভলিও বলতে পারো, আদরের মেয়েকে বিদায় করার ভাবনায় সবাই গ্লুমি হয়ে আছে। আমার ভাগ্যটাই আসলে খারাপ। কুহু আপুর বিয়ের সময় কত মজা হয়েছে। আমরা কত আনন্দ করেছি, হইচই করেছি। আর আমার বেলাওরা এখনই কেন এসব করতে গেল বলতো? কটা দিন অপেক্ষা করা গেল না? কুহু ওর মাথায় গাঁটটি মেরে বলল, নাকি কান্না থামাতো? আমার বিয়ে বলে বলে কেমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস ছি। তুই তো বলবি, নিজের বিয়ে তো এমন হয়নি। পছন্দের ছেলের সাথে নাচতে নাচতে চলে গেছো, হলুদেও কত রং ঢং করে না চলা। আর আমার বেলা কি করছো? এমন ভাবে বলছিস যেন তোরটা অপছন্দের কারো সাথে হচ্ছে। তুইও নাচতে নাচতে জানা ধরে রাখছে কে? তুই আমার দুঃখ বুঝবি না, বোনেরা বিয়ের পর এমনিতেই পর হয়ে যায়। আর তুই তো বিয়ের আগে আমার সৎবোন ছিলি। কুহু হাই তুলে বলল, এসব ঝগড়াঝাটি বাদ দে, আমার অনেক ঘুম পাচ্ছে, দেখি সর ঘুমাই। তুই আমার রুমে কেন ঘুমাবি? তোর রুমে যা। আমার রুমে জায়গা নেই। কাদের আন্ডাবাচ্চা সব আমার বিছানায় ঘুমাচ্ছে কে জানে। এখন ওদের মা খুঁজে খুঁজে এনে ওদের তুলবো, এত সময় আমার নাই। দুলাভাই কোথায়? বাসায় চলে গেছে। আমাকেও বলছিল যেতে, পরে ভাবলাম এ বাড়িতে তোর আজ শেষ দিন। দয়া দেখিয়ে থেকেই যাই। আবার কবে না কবে একসাথে ঘুমানোর সুযোগ হয়। আপু দেখো আর কিছু নেওয়া বাকি আছে কিনা, তারপর লক করে দিও। তোমাদের আর কিছু লাগবে? কুহু বলল, অনেক খেটেছ গোমনু, যাও এখন গিয়ে ঘুমাও। গুড নাইট। গুড নাইট। আরোয়া দরজা আটকে নিজের রুমের দিকে অগ্রসর হল। আজকের দিনটা অনেক লম্বা কেটেছে যেন। কত কি ঘটল সেই সকাল থেকে। এখন বিছানায় গা এলিয়ে ঘুম দিতে পারলেই শান্তি। নাহিয়ান তার বাবা মায়ের রুম থেকে অনেকটা হতাশ হয়ে নিজের রুমের দিকে গেল। তার বাবা নূর মোহাম্মদ এই ব্যাপারটা সহজে মানবেন না এ তার জানাই ছিল। কিন্তু সুযোগে তিনি তার মনের বিষ এতটা ছড়াবেন নাহিয়ান বুঝতে পারেনি। নাহিয়ানের মন প্রাণ ভারাক্রান্ত হয়ে উঠে, নিজেকে খুব অসহায় লাগছে বলা বাহুল্য। তবে সে তার সিদ্ধান্তে অটল। আজ এত বছর পর সাবার চোখে মুখে যে উচ্ছ্বাস সে দেখেছে তা হারানোর কথা সে ভাবতেও চায় না। মাতৃত্ব আসলেই খুব সুন্দর। সাবাকে দেখে মনেই হচ্ছে না তার কোলের শিশুটার তার ঔরসজাত নয়, বরং মনে হচ্ছে এ তারই সন্তান। নাহিয়ান দরজায় দাঁড়িয়ে দেখে সাবা ওকে নিয়ে একাত হয়ে শুয়ে আছে। এই সাধারণ দৃশ্যটা দেখার জন্য কত সহস্র কাল অপেক্ষা করেছে সে। সাবা ওকে দেখে খুব সতর্কতার সাথে আলগোছে উঠে আসল। ফিসফিস করে বলল, শব্দ করো না, বহু কষ্টে ঘুম পাড়িয়েছি। নাহিয়ান পা টিপে টিপে খাটের সামনে গেল, উপুর হয়ে ঘুমন্ত পরীর দিকে চেয়ে নরম গলায় বলল, আমার বাবাইটা ঘুমিয়ে পড়েছে। সাবা ওর পাশে দাঁড়িয়ে বলল, ওর নাম কি রাখবে ঠিক করেছ? হুম। ওর নাম হবে লিয়ানা আফরিন সানা। সানা। সাবা নাহিয়ান মিক্সড। তবে অর্থটাও সুন্দর। এর অর্থ পবিত্র ও আমাদের কাছে ভীষণ পবিত্র। আরোয়া ঘুমের মাঝেই একটু পরপর নিজের হাত পা ম্যাসাজ করছে। জাওয়াদ ব্যাপারটা লক্ষ্য করে বুঝল আজ সারাদিন ছোটাছুটি করার দরুন ওর হাত পা ব্যথা করছে। ল্যাপটপ রেখে সে কিচেনে গেল, কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সরিষার তেল আর রসুন গরম করে একটা বাটিতে নিয়ে রুমে এসে দরজা লক করল। তেলটা হালকা ঠান্ডা করে আরোয়ার পায়ে ম্যাসাজ করে দিতেই আরোয়ার ঘুম ভেঙে গেল। আল্লাহ! এ কি করছেন আপনি? কথা না বলে চুপচাপ ঘুমাও তো। এই আপনি আমার পায়ে তেল মালিশ করছেন। দেখি রাখুন, আমি নিজে করে নিব। কেন? আমি করে দিলে সমস্যা কি? আপনি আমার বড় না। আপনি আমার পা ছুবেন কেন? উফ, অহেতুক কথা রাখো। তুমি আরাম করে ঘুমাও। সকালে ঘুম থেকে উঠে দেখবে ব্যথা একদম গায়েব হয়ে গেছে। আরোয়া জাওয়াদের দিকে তাকিয়ে মৃদু হাসল।
জাওয়াদ খুব যত্নের সাথে ওর হাতে পায়ে তেল ঘষে দোয়া পরে ফু দিচ্ছে, ঠিক দাদিজানের মতো। এই শুনুন। বলো। ভালোবাসি। জানি। জানলেই হবে না, জবাব দিতে হবে। ভালোবাসি কি প্রশ্ন নাকি যে জবাব দিতে হবে? আপনি কখনো আমাকে এটা বলেন না কেন? বললে কি ক্ষতি হয়? জাওয়াদ ওর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার বুঝে নিতে কষ্ট হয়। সবসময় বুঝে নিতে পারবো না, মাঝে মধ্যে মনের কথা মুখে বলতে হয়। আমার সেটা মনে হয় না, মনের কথা মুখে বলে দায়সারা হওয়ার চেয়ে কাজে-কর্মে প্রকাশ করে জিইয়ে রাখাই আমার অধিক প্রিয়। আপনি সবকিছুতে ইউনিক, হা। রিজভী সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মুখ গোমরা করে বসে আছে। মনমেজাজ এত খারাপ কেন কে জানে। আজ তার বিয়ে, কোথায় সে খুশিতে নাচবে তা না নড়তেও মন চাইছে না। এইরকম হবার রহস্য কি? রিজভী ফোন হাতে নিয়ে পাপিয়াকে কল দিল। বেশ কয়েকবার রিং হবার পর ও কল রিসিভ হলো না। এই মেয়েটা করছেটা কি? এমন ভাব ধরছে যেন বিয়ের সব কাজ ও একা করছে, কারো কল ধরার পর্যন্ত সময় নেই। যত্ত সব ঢং। আধা ঘন্টা পর পাপিয়া কল ব্যাক করে ব্যস্ত গলায় বলল, কি রে, কেন কল দিয়েছিলি? রিজভী নীরস গলায় বলল, হবু বরের সাথে দুটো মিষ্টি কথা বলার ফুরসত তোর নেই দেখছি। আমি বলেই বেঁচে গেলি রে, নয়তো পরের ছেলে জীবনেও এমন ভেজিটেবল মনোভাব দেখানো মেয়েকে বিয়ে করত না। তোর কথা শুনলে মনে হয় আমাকে তুই বিয়ে করে বড় মেহেরবানি করছিস। তুই ছাড়া অন্য কেউ আমায় বিয়েই করত না। আমি সেটা বললাম কখন? দেখ, অযথা ঝগড়া বাঁধিয়ে আমার বাসর নষ্ট করার পরিকল্পনা করিস না বলে দিচ্ছি। তোর মান অভিমান ভাঙাতে ভাঙাতে এনার্জি শেষ করতে পারবো না। পাপিয়া বিরক্ত হয়ে বলল, রিজভী, তোর আজাইরা প্যাচাল বন্ধ করবি। কাজের কথা থাকলে বল, না হয় রাখছি। আমি তোর মতো হুদা কাজে বসে নেই। কি বললি তুই? আমি আজাইরা প্যাচাল পারি? হুদাই বসে আছি। তুই জানোস আমার কত কাজ আজকে। কি অমানুষিক পরিশ্রম করতে হবে আমার, তোর আইডিয়াও নেই। অবশ্য মেয়েরা এসব বুঝবে না। যাক, তোকে একটা জরুরি কথা বলতে ফোন করেছিলাম। জি বলে উদ্ধার করেন। রিজভী কিছুক্ষণ চুপ থেকে বলল, বেশি কাজকর্ম করে টায়ার্ড হইস না। এনার্জেটিক থাকিস কিন্তু। পাপিয়া গালি দিয়ে বলল, তুই ভালো হবি না। ওরে, তুই গালিও পারোস? ওয়াও, এই ট্যালেন্টটা এতদিন দেখি নাই আমি। এই আর কি জানিস রে? এমন নয়তো আমি তোকে বোকারানি ভেবে বসে আছি, কিন্তু তুই ভেতরে ভেতরে ঝুনা নারকেল। নিজেকে অতি চালাক ভাবা বন্ধ কর। বোর লাগলে রুমের বাইরে যা, কাজে হাত লাগা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তোর চারপাশে শয়তান ঘুরতেছে, বি কেয়ারফুল। রিজভী হেহে করে হাসতে লাগল। হাসতে হাসতে বলল, দোস্ত, আমি তোরে অনেক মিস করব রে। আমাকে গুড লাক উইশ করবি না? আমি যেন এই পৃথিবীর বেস্ট রোমান্টিক বর হতে পারি। পাপিয়া খট করে কল কেটে দিল। এই ছেলের মাথায় আসলেই সিট আছে। কেন যে সে এই বদকে বিয়ে করার সিদ্ধান্ত নিল কে জানে। বেশ জমকালো আয়োজনের মাধ্যমেই পাপিয়া আর রিজভীর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। ওকে বিদায় দিয়ে সবাই যখন বাসায় ফিরল, রাত প্রায় 1টা বাজে। কোকেয়া আর জহির সাহেব পাশাপাশি বসে আছেন। কন্যা বিদায় দিয়ে তাদের মন বিষাদে ভরে আছে বই কি। মেয়েরা কেন যে দুদিনের অতিথি হয়ে জন্মায়, আদরের মধ্যমণি হয়ে বুকের মাঝে বড় হয়ে উঠে, তারপর সেই বুকে পাথর বেঁধে তাকে পরের ঘরে পাঠিয়ে দিতে হয়। এই চক্রের উৎপত্তি কেন যে ঘটল? জহির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে আছে কোকেয়া, পাপিয়া ছোটবেলায় কি বলতো? ও আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে করতে বলতো, আমাকে যদি বিয়ে দেওয়ার কথা কারো মাথাতেও আসে, এই সংসারে আমি ব্যাপক আগুন লাগিয়ে দিব। হাহাহা। কোকেয়া আর্দ্র চোখে হেসে বললেন, হ্যাঁ, সাপলুডু নাটকটা দেখে দেখে ও তখন এই ডায়লগটা মুখস্থ করেছিল। যাই হতো বলতো, ব্যাপক আগুন লাগিয়ে দিব। আল্লাহ আমার সন্তানদের সুখী করুন, এই কামনাই করি। ফুলে ফুলে সাজানো বিছানায় পাপিয়া ঘোমটা দিয়ে বসে আছে। রিজভী ওর ঘোমটার নিচে উকি দিয়ে বলল, টুকি।
পাপিয়া ঘুমটা তুলে বলল, এতক্ষণ কই ছিলি? ঘুমে আমার চোখ ফেটে যাচ্ছে আর জনাব এসে বলে টুকি। ছি ছি পাপিয়া, বরকে কেউ তুই তোকারি করে? কোথায় এসে আমার কদমবুসি করবি, সব বলে বলে শেখাতে হবে দেখছি। পাপিয়া আড়মোড়া ভেঙে বলল, তোর সাথে ফর্মালিটি দেখাতে আমার বয় গেছে। দেখি সর, আমি চেঞ্জ করব। চেঞ্জ করবি মানে? সুন্দর লাগছে তো। সুন্দর লাগলে কি করব? এই ভারী সাজে সারারাত বসে থাকব। তো থাকবি না? বাসর রাত কি জীবনে বারবার আসে নাকি? পাপিয়া লাগেজ থেকে কাপড় বের করে বলল, তোর ইচ্ছে হলে সারারাত শেরওয়ানি আর পাগড়ি পরে বসে থাক। মানা করল কে? এজন্যই বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে নেই। এরা একটুও দাম দেয় না। অন্য মেয়ে বিয়ে করলে এতক্ষণে এক রাউন্ড হয়ে যেত। পাপিয়া ভ্রু কুঁচকে বলল, সবসময় বোল্ড কথা বললে কাউকে কুল লাগে না। রিজভি ওর হাত ধরে টেনে নিজের কাছে এনে বলল, আমি শুধু কথায় না কাজেকর্মেও ভীষণ বোল্ড। তোর কি হবে রে এবার? পাপিয়া ভেংচি কেটে বলল, যত্ত সব হুমকি ধামকি তোর, এমন ভাব করিস যেন বাঘ না ভাল্লুক। রিজভি হেসে তাকে কোলে তুলে বলল, সে তুই যা ইচ্ছে বলতে পারিস, আমি একটুও রাগ করব না। আজকে রিজভি শুধু ভালোবাসবে, আদর করবে। রাগ করে সময় নষ্ট করবে না। পাপিয়া দুহাতে ওর চোখ ঢেকে বলল, এমন অদ্ভুত ভাবে তাকানোর মানে কি আজীব? উফফ, এটাকে অদ্ভুত তাকানো বলে না বলদি। এটাকে বলে মুগ্ধ দৃষ্টিতে তাকানো, প্রেমময় দৃষ্টিতে তাকানো। জাওয়াদ আর আরোয়া রেজর্টের লনে বসা। আরোয়া তার বাহু আঁকড়ে কাঁধে মাথা রেখে সামনের ছোট লেকে হাঁসদের চরে বেড়ানো দেখছে। কি সুন্দর তারা চরে বেড়াচ্ছে, উপর থেকে বোঝা যায় না যে তারা সাঁতার কাটছে। নীরবতা ভেঙ্গে জাওয়াদ বলল, বললে না তো হঠাৎ এত তোড়জোড় করে এখানে আসতে চাইলে কেন? এমনি ইচ্ছে হলো আপনার সঙ্গে সময় কাটানোর, তাই। আমার তো সেটা মনে হচ্ছে না। কি চলছে তোমার মনে বলবা? আরোয়া ওর গালে চুমু খেয়ে বলল, আমরা 2 থেকে 3 জন হতে চলেছি। জাওয়াদ স্তব্ধ হয়ে চেয়ে রইল আরোয়ার দিকে। অবিশ্বাস্য গলায় বলল, সত্যি বলছো? না মিথ্যে বলছি। আরোয়া, সত্যি আমি বাবা হতে চলেছি। আমার বিশ্বাসই হচ্ছে না। আরোয়া নাক ফুলিয়ে বলল, অবিশ্বাস হবার কি আছে? আমি অযথা মিথ্যা বলবো কেন হু? জাওয়াদ ওকে বুকে জড়িয়ে বলল, আমি সেটা বলিনি পাগলি। আমার এত আনন্দ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। আরোয়া ওর বুকের মাঝে মুখ লুকিয়ে হাসতে লাগল। পরিশিষ্ট সানা হসপিটালের করিডোরে বসে একটু পরপর বলছে, বাবাই আমার ভাই কখন আসবে? আর কত অপেক্ষা করব? নাহিয়ান নিজেও অস্থিরভাবে পায়চারি করছে। অপেক্ষার সময়টা শেষ হবে কখন কে জানে। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ আল্লাহ করো মামনি, যেন তোমার আম্মু এবং ভাইয়া দুজনেই সুস্থ থাকে। সানা দুহাতে মোনাজাত তুলে দোয়া করতে লাগল। কুহু বকা দিতে দিতে বলল, তুমি এত অবিবেচক কিভাবে? বললাম হসপিটালে আছি, সবার জন্য হালকা খাবার নিয়ে আসো। আর তুমি কি না কাচ্চি নিয়ে এলে? এখানে টেনশনের মাঝে সবাই কাচ্চি খাবে। ইশরাক ঠোঁট চওড়া করে হেসে বলল, আরে বোঝো না কেন, কোনো সেলিব্রেশন কি কাচ্চি ছাড়া হয়? একটু পর তুমি নিজেও আমার প্রশংসা করবে, দেখে নিও। তোমার তো শুধু বাহানা চাই কাচ্চি খাওয়ার। রিজভি হালকা খাবার সঙ্গে করে এনে বলল, আপু দুলাভাই কিন্তু ঠিকই বলেছে। আজকে এমন খুশির দিন, কাচ্চি ছাড়া জমে নাকি? পাপিয়া, একদম ঠিক। জাওয়াদ অফিস থেকে সোজা স্কুলে গেল। আরোয়া বারবার করে বলে দিয়েছে সকাল সোয়া 11টাতে স্কুল ছুটি হবে, 1 মিনিটও জ্যান্ট এদিক সেদিকে না হয়। জাওয়াদ ঘড়ির দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক হাতে এখনো 4 মিনিট সময় আছে, সে লেট হয়নি। গেইটের কাছে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই ছুটির ঘণ্টা বেজে উঠে। গুটি গুটি পায়ে জায়রা চারদিক চেয়ে বাবাকে দেখে হাসল। দৌড়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়তেই জাওয়াদ ওকে কোলে তুলে আদর করল। জায়রা বাবার ঘড়ির দেখিয়ে বলল, আজকে তুমি একদম ঠিক সময়ে এসেছো বাবা। আম্মু তোমাকে একটুও বকতে পারবে না। জাওয়াদ হেসে বলল, হুম প্রিন্সেস। তাড়াতাড়ি বাসায় চলো।
জায়রা আবদারের ভঙ্গিতে বাবার দিকে তাকাতেই জাওয়াদ আইসক্রিমের গাড়ি দেখে বলল, উহু, আজ নয়। তোমার এমনিতেই সর্দি লেগে আছে আম্মু। সুস্থ হয়ে উঠলে সত্যিই খাওয়াবো। পিঙ্কি প্রমিজ। পিঙ্কি প্রমিজ। ঘর ভর্তি মেহমান, এখন আর বাইরের আত্মীয় আসতে হয় না, ঢাকার সবাই এলেই উৎসবমুখর অবস্থা হয়ে যায়। সাবা নাহিয়ানের ছেলে হবার খবর শুনে সবাই সকাল সকাল চলে এসেছে। তাদের খাতিরযত্নে যেন ত্রুটি না হয় সেই দিকে আরওয়ার সতর্ক দৃষ্টি। কোহিনূর বেগম তো একবার বাইরে যাচ্ছেন, একবার ভেতরে আসছেন। কখন তার নাতি আসবে, কখন তিনি তাদের ঘরে তুলবেন, সেই খুশিতে তিনি পাগলপারা। জাওয়াদ জায়রাকে নিয়ে আরওয়ার কাছে যেতেই আরওয়া ওকে রুমে নিয়ে চেঞ্জ করালো। জাওয়াদ সেই ফাঁকে তাকে খাবার খাওয়াতে লাগল। জায়রা বলল, আম্মু, ছোট্ট ভাইয়া কখন আসবে? আমি তো ভেবেছিলাম এসে দেখব সবাই চলে এসেছে। একটু পরেই আসবে। তুমি ঠিকমতো সব ব্যাগে রেখেছিলে তো? হুম। গুড। এখন নাস্তা খেয়ে নিচে এসো কেমন? আম্মুর অনেক কাজ বাকি আছে। জায়রা বাবার হাতে নাস্তা খেয়ে দাদির কাছে ছুটল। আরওয়া ওর জন্য শরবত এনে টেবিলে রাখতেই জাওয়াদ ওর কোমর জড়িয়ে বলল, এত ছুটছ কেন হুম? অন্যরা আছে তো সব দেখার জন্য। স্থির হয়ে বসো তো। আরওয়া ওর হাতের উপর হাত রেখে বলল, বড় ভাবির অবর্তমানে আমাকেই তো সব দেখতে হবে, তাই না? আর সত্যি বলতে আমার আনন্দ লাগছে এসব করতে। জাওয়াদ ওর কাঁধে চুমু খেয়ে বলল, আমার আরওয়াটা এখন পুরোদমে গিন্নি বনে গেল বটে। আরওয়া ওর গলা জড়িয়ে বলল, তাই বুঝি? হুম, ঠিক তাই। আচ্ছা, তোমাকে কি একটা জরুরি কথা বলেছিলাম। কি কথা? বলিনি এখনো? নাহ তো। জাওয়াদ ওর কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে আমি অনেক ভালোবাসি জানো। আরওয়ার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে উঠে। অবশেষে জনাব মুখে বলল, তবে। সমাপ্ত। গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান।